অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীমা নাসরিন, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি বাংলা কলেজ। তো পড়া শুরু করার আগে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো বিষয়গুলোকে চলেন আমরা কিছু ভাগে ভাগ করে ফেলি। আহ বিষয়গুলো হচ্ছে, আমরা প্রথমে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আমরা গণিতে কিভাবে ভালো করব সেটা নিয়ে কিছু কথা বলবো। এরপরে অনার্স থার্ড ইয়ারের ছাত্র হিসেবে আমার কি করণীয় সেগুলা নিয়ে কথা বলে তারপরে আমরা পড়ায় যাব। ইনশাল্লাহ পড়াবো, ভয় পাবেন না। তো চলেন একটু সময় নষ্ট করে আমরা আগে একটু এই জিনিসগুলো নিয়ে কথা বলে নিই। আপনি অনার্স থার্ড ইয়ারে পড়েন, অনেক কিছু বোঝেন, আপনাকে সবকিছু বোঝানো কঠিন। আর এই পরিস্থিতিতে এখন আমরা অনেকেই অনেক কিছু জানি। তো বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এমন কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো যেটা হয়তো আপনি জানেন না বলে আমি ধরে নিয়েছি। কেমন? সবার প্রথম কথা হচ্ছে, করোনাকে ভয় পাওয়া যাবে না, করোনাকে গুরুত্বও দেওয়া যাবে না। কেমন কথা হলো না? না, করোনাকে গুরুত্ব দেওয়া যাবে না। সবাই বলছে গুরুত্ব দেবে, ম্যাডাম বলছে গুরুত্ব দেবে না, তাহলে কি করব? করোনাকে নয়, আমি আমার সচেতনতা, আমি আমার সামাজিক দূরত্ব এবং আমার ব্যক্তিগত পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেব। কেমন? এই যে পেপারে নিউজ দেখা, করোনার নিউজ গুলা দেখা আমরা বন্ধ করে দেব, তাহলে আমার কনফিডেন্সটা বেড়ে যাবে। তাহলে নিউজ কিভাবে জানবো? সংবাদপত্র পড়বো। কেমন? রিসেন্টলি বর্তমান পরিস্থিতি যথেষ্ট খারাপ। একজন আহ, ফকির আমি পেয়েছি, তাকে টাকা দেওয়া হয়েছে, সে বলে সে টাকা নেবে না, খাবার নেবে। তার মানে এত খারাপ অবস্থা, টাকা নিয়ে খাবার কিনে খাবে, রান্না করে খাবো সে অবস্থা নাই। সে এখন এই মুহূর্তে খাবার যাচ্ছে, তাহলে পরিস্থিতি কত খারাপ। সো আমরা যখনই এরকম মানুষ পাবো আমরা একটু চেষ্টা করবো সাহায্য করার, না পারলে সমস্যা নেই। এখন আসেন সামাজিক দূরত্ব নিয়ে কথা বলি। অনেক কমন হয়ে গেছে বিষয়টা। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এবং সোশ্যাল অ্যাভয়েডেন্স কথাটাকে এক করে ফেলেছি। জিনিসটা কিরকম? একটা মেয়ের বাবা মারা গেছে, সে ইউটিউব দেখে তার বাবার কবর খুঁড়েছে এবং তার বাবাকে একা কবর দিয়েছে, বাবাকে একা দাফন করিয়েছে। আর আমি পাশের বাসায় বসে দেখছি কিভাবে মেয়েটা কাজ করছে। এটার নাম সামাজিক দূরত্ব না, এটার নাম সামাজিক অবহেলা বা সোশ্যাল অ্যাভয়েডেন্স। এটা করা যাবে না। কেন করা যাবে না? এটা করলে আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন, আপনার ভয় ঢুকে যাবে। এছাড়া আরো সমস্যা আছে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। আমার একদম আমার খুব কাছের, আচ্ছা দেখিনি দেখা বলা যাবে না, খুব কাছের একটা এক্সাম্পল বলি। আমার পরিচিত একজন, তো ওনার পাশের বাসা থেকে একজন আসছে, বাচ্চাটাকে 2 ঘন্টার জন্য তার বাসায় রেখে যাবে, উনি হাসপাতালে যাবে ফ্যামিলি নিয়ে। সে ব্যক্তি রাজি হয়নি। কেন? সামাজিক দূরত্ব বজায় রাখবে। তো গল্পটা যদি এখানে শেষ হয়ে যেত সমস্যা ছিল না, গল্পটা আরেকটু অন্যভাবে শেষ হয়েছে। কিভাবে শেষ হয়েছে? উনি এরপরে যখন ঈদের সময় বাড়িতে যেতে চাইলেন, তার বড় ভাই তাকে বাড়িতে যেতে দেয়নি। কেন জানেন? তিনি বলেছেন তুমি বাড়িতে এসো না, তুমি আসলে করোনা ভাইরাস তোমার সাথে আসবে। তার মানে দেখেন, আমি যখন সোশ্যাল অ্যাওয়ারনেস করছি আমিও সেটাই পাচ্ছি। এখন তাহলে এটা আমরা করব না, কিন্তু যারা করছে তারা, না তাদেরকে নিয়েও নেগেটিভলি চিন্তা করব না। কেন চিন্তা করব না? কারণ হচ্ছে তারা সবাই একরকম হয় না, সবার মানসিক স্থিতি একরকম থাকে না, সবার ভয়কে জয় করার ক্ষমতা একরকম থাকে না। যে করবে তার ব্যাপারে আমি শুধু একটা চিন্তাই করব, যে ভরসা মানুষের উপর না আল্লাহর উপর করতে হয়। আর আমার সাথে যদি কেউ করে, আমি চিন্তা করবো আমি একা একা কাজ করে যথেষ্ট শক্তপোক্ত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্য কাউকে যদি আপনি অসম্মান করেন তাহলে সেখানে নিজেকেই অসম্মান করা হয়। এই পরিস্থিতিতে আমরা কাউকে অসম্মান করব না। পরিস্থিতি যতই খারাপ হোক মাথা ঠান্ডা রাখতে হবে, কিচ্ছুতেই মাথা গরম করা যাবে না, ইভেন কান্নাও করা যাবে না। আমি কাঁদতে কাঁদতে হয়তো কোনো রং ডিসিশন নিয়ে ফেলবো যেটা আমার ফ্যামিলি মেম্বারের জীবন নিয়ে নিতে পারে। এখন আমার বাসায় যদি করোনা রোগী থাকে কি করতে হবে আমরা সবাই জানি। আমি জাস্ট একটু সাইডের কথা বলে নিই। যদি রোগে হেলান দিয়ে বসে তাহলে সে হেলান দিয়ে বসবে না, মানে বিছানায় হেলান দিয়ে বসবে না। সেক্ষেত্রে আমার যেটা ধারণা, আমার একদম ব্যক্তিগত ধারণা আর কিছু না, যে তার গলায় ব্যথাটা বাড়ে, প্রচুর গরম পানির ভাপ নিবে। আর কথা হচ্ছে গন্ধহীনতা এবং স্বাধীনতা, এই দুইটা লক্ষণ যখন তার ভিতরে থাকবে আর বাকিগুলা লক্ষণগুলা নেই, তখন এই রোগীকে আপনি আইসোলেশন থেকে নিয়ে আসতে পারেন বলে আমি মনে করি। এটা ডাক্তারদেরও কথা।
আমাদের যদি করোনার অ্যাডভান্স ঔষধ খেতে হয়, প্লিজ একটু ডাক্তারের পরামর্শ নিয়ে খাবো, কেমন? আমরা তো ডাক্তার না, ঠিক আছে? অ্যাডভান্স ওষুধ যদি খেতে হয়, যারা খাচ্ছে তাদের নিয়ে আমার কোনো কথা নেই, আপনারা যদি খেতে চান প্লিজ একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা আসলে শুধু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেই বলা যাবে, এটা অন্য কোনো ক্লাসে আসলে বলা যাবে না, বা বলার মতো মানে মেন্টাল তাদের হয়নি। তো ব্যাপারটা হচ্ছে পারিবারিক সহিংসতা। আমরা এখন যথেষ্ট পরিমাণ সময় আমরা বাড়িতে আছি, সবাই মিলে একসাথে আছি, দেখা গেছে স্ট্যাটিস্টিক্স বলছে পারিবারিক সহিংসতা 120% বেড়ে গেছে। তার মানে আগে যত ছিল তার থেকেও আরো 20% বেড়ে গেছে। তাহলে এটা থেকে আমাদের অ্যাভয়েড করব, মানে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে কি করতে হবে? আমি সবকিছু সবাইকে পজিটিভলি চিন্তা করব। আপনারা জানেন কিনা জানি না, একটা ফ্যামিলিতে সব ঝামেলার 90% ঝামেলার মূলে হচ্ছে ভুল বোঝাবুঝি। একটা কথা মনে রাখবেন, স্পিচ শুড বি ক্লিয়ার এন্ড স্পেসিফিক উইদাউট কনসিডারিং দ্য ইন্ডিভিজুয়াল। অর্থাৎ যার সাথে কথা বলছেন, কি বলছেন না কাকে বলছেন সেটা বড় কথা না, আপনার কথা খুব ক্লিয়ার, স্পেসিফিক এবং স্পষ্ট হবে, উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি কনফিউশন। একটা কথা বারবার বলা যাবে না, তাহলে ফ্যামিলিতে আপনার ঝামেলা বাড়বে, সমস্যা বাড়বে। একটা কথা একবার বলবেন, যার শোনা সে একবারই শুনবে, বারবার বললে সে শুনবে না। কারোর সাথে যদি ক্লোজ রিলেশন না থাকে তাহলে তার সাথে হেসে কথা বলা যাবে না। সবার হাসি রিসিভ করার ক্ষমতা একরকম থাকে না, হাসির কথা রিসিভ করার ক্ষমতা সবার একরকম থাকে না। তার সাথে অপ্রয়োজনে বেশি কথা বলবেন না, শুদ্ধ ভাষায় কথা বলবেন, অবশ্যই সম্মান করবেন, কেমন? তারপরে বড় কথা হচ্ছে সবাইকে সম্মান করে দৃঢ়তার সাথে চলবো ফ্যামিলিতে। আরেকটা কথা হচ্ছে একটু সময় দিবেন, যে কোনো একটা ঝামেলা হলে একটু সময় দিবেন, সময় দিলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। টাইম ইজ এ গ্রেট হিলার। এখন কি আপনি করতে পারবেন না সেটা নিয়ে একটু কথা বলি। কিছুতেই রাগ করা যাবে না, মনে রাখবেন আপনার মা ছাড়া পৃথিবীতে আপনার কারোর সাথে রাগ দেখানোর অধিকার নাই। আপনি ঝামেলা করবেন, সম্পর্ক নষ্ট হবে। কারো কাছে কোনো কিছু এক্সপেক্ট করা যাবে না, আপনার দায়িত্ব ফুল ফিল আপ করবেন। আর তারপরে কারো কাছে কোনো এক্সপেকটেশন রাখা যাবে না, কারো কোনো সমালোচনা করা যাবে না। সমালোচনা করতে হয় তার সামনে করবেন, সরাসরি করবেন, কেমন? এই গেল পারিবারিক সহিংসতার কথা। এখন করোনাকে ভয় পাবো না বলেছি, কেন ভয় পাবো না? ভয় পাবো না এই জন্য যে আমার মৃত্যুটা নিশ্চিত। এখন যদি করোনায় থাকে সেটাও নিশ্চিত, না থাকে সেটাও নিশ্চিত, কেমন? এখন খুব একটা ইদানিং পরিচিত বিষয়, সেটা হচ্ছে যেহেতু আমরা সবাই ঘরে আছি, সবার কথা হচ্ছে পুরুষ সদস্যরা নারী সদস্যদের ঘরের কাজে সাহায্য করে না। এখানে আমি প্রথমে বলে নিতে চাই, আপনি কখনোই ফেসবুকে এই স্ট্যাটাস দিতে পারেন না বলে আমি মনে করি যে পুরুষ সদস্যরা আপনারা ঘরের কাজে সাহায্য করুন। অপরিচিত একটা ব্যক্তিকে আমি অর্ডার দিতে পারি না, কেমন? তারপরের কথা হচ্ছে একটা মানুষ ঘরে দু ধরনের সাপোর্ট দেয়, পজিটিভ সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট দেয়, মেন্টাল সাপোর্ট দেয়। একটা লোক যদি আপনাকে ফিজিক্যাল সাপোর্ট না দিয়ে শুধু মেন্টাল সাপোর্ট দেয়, আমি মনে করি দিস ইজ এনাফ। তারপরেও যদি আপনি তার কাছ থেকে ফিজিক্যাল সাপোর্ট পেতে চান, ঘরের কাজে সহায়তা পেতে চান, তাহলে তাকে ব্লেম না দিয়ে তাকে বুঝিয়ে বলুন, শুধু একবার বলুন, বলার পরে কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন কাজ হবে। তারপরে যদি কাজ না হয়, আপনি ধরে নেবেন আমি কাজ করি, আমার শরীর ভালো থাকবে, আমি সুস্থ থাকবো, আমার কোনো সাপোর্টের দরকার নেই, আমি সাপোর্ট ছাড়াও বেঁচে থাকতে পারি। এখন আমি বলছি ভয় পাবো না, আমরা ভয় পাবো না, ঠিক আছে, কিন্তু কেউ যদি ভয় পায় তাকে নেগেটিভলি চিন্তা করবো না। কেন তাকে নেগেটিভলি চিন্তা করবো না? কারণ সবার মেন্টাল স্টেবিলিটি একরকম হয় না, সবার ভয়কে জয় করার ক্ষমতা একরকম হয় না। এখন ভয় পাবো না সেটা আমরা কিভাবে ভয় না পেতে পারি? প্রথম আলো পত্রিকায় আমি একটা আর্টিকেল পড়েছি, সেটা থেকে সরাসরি বলছি। প্রথম ওই পত্রিকায় যেগুলা লিখে, মানে ভয় না পাওয়ার জন্য এই পরিস্থিতি যেগুলো লেখা হয়েছে সেগুলো হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আমরা এড়িয়ে যাব না, পরিস্থিতিকে মেনে নিতে হবে, এখান থেকে ভালো কিছু খুঁজে বের করতে হবে। যেমন আমি ধরে নিই যে আমার বাচ্চা আমাকে পাচ্ছে, দিস ইজ এনাফ। এই পরিস্থিতিতে একজন শিক্ষককে দেখলাম উনি কলা বিক্রি করছে, চাকরি চলে গেছে, তাই দিস ইজ নট, এটা খারাপ না, খুব ভালো কথা। আপনার চাকরি চলে গেছে সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে যে আপনি এক্সট্রা অন্য কোনো ইনকামের ব্যবস্থা করছেন না, সেটা। এর পরের কথা হচ্ছে আমার আবেগ আমার আত্মপরিচয় নয়। বর্তমান যে পরিস্থিতি, এটা পরিস্থিতি, সময় খারাপ, জীবন খারাপ না, আমি খারাপ না, কেমন? নিজের অক্ষমতাকে স্বীকার করতে হবে। কেউ যদি আপনার ফোন রিসিভ না করে, কখনোই ধরে নেওয়া যাবে না যে
তার দোষে সে ফোন রিসিভ করছে না, আপনার কোনো কর্মফলের জন্য সে ফোন রিসিভ করছে না। সো এইরকম জিনিসগুলো মেনে নিতে হবে। এখন বলা হচ্ছে অতীত চিন্তা করা যাবে না, ভবিষ্যৎ চিন্তা করা যাবে না, বর্তমান নিয়ে চিন্তা করতে হবে। আগে ভালো ছিলাম, ভবিষ্যতে কেমন থাকবো না, আমি এখন ভালো আছি, এইটুকু চিন্তা করাই যথেষ্ট। স্বজনদের প্রতি অকৃত্রিম একটা বন্ধন তৈরি করতে হবে স্বজনদের সাথে। আর সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে হবে, বই পড়তে হবে, রুটিন লাইফ লিড করতে হবে, যাতে আমার চিন্তা না থাকে এরপরে আমি কি করব, কখন কি করবেন সেটা ফিক্স করা থাকবে। পর্যাপ্ত ঘুমাতে হবে। এখন যদি আপনি ঘুমাতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি যে ব্যায়াম করার কথা আমি বলি, সেই ব্যায়ামটা রাতের বেলা খাওয়ার আগে করলেই ঠিক হয়ে যাবে। কেমন? বাসায় পরার কাপড়টা খুব ভালো করে পরিষ্কার করতে হবে। আমি জানি আমি সময় নিচ্ছি, একটু ধৈর্য ধরেন। কেমন? কারণ লম্বা সময় আপনি বাসায় পরার কাপড় পরে থাকেন। ভিটামিন ডি জাতীয় খাদ্য খেতে হবে। আপনার যখন করোনা ভাইরাস হয় তখন রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাহায্য করে ভিটামিন ডি। বডিটাকে অ্যাক্টিভ রাখবো, ব্যায়াম করবো, সেটা আগেই বলেছি। এখন আমি সবসময় বলতাম যে ওষুধ খাওয়া যাবে না, এখন বলছি শুধু এই পরিস্থিতির জন্য যখনই কোনো অসুখ হবে সাথে সাথে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে যেভাবে পারেন একটা ওষুধ খেয়ে ফেলবেন। কারণ এখন অবস্থা খারাপ হলে চিকিৎসার কোনো সুযোগ নাই বা সুযোগ কম। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা হাসবো, প্রকৃতির সাথে থাকবো, অর্থাৎ ছাদে যাব, আকাশ দেখবো, গাছের দিকে তাকিয়ে থাকবো, আর হচ্ছে পরিবারের সদস্যদের সাথে রেগুলার যোগাযোগ করব। এই জিনিসগুলো আপনার মানসিক শক্তি বাড়াবে, আপনার কনফিডেন্স বাড়াবে। ঠিক আছে? এই গেল বর্তমান পরিস্থিতি নিয়ে কথা, আগেই বলেছি। আমি জানি না জিনিসগুলো গুরুত্বহীন কিনা, আমি যা বলেছি তা ছিল, আপনারা যা জানেন না হয়তো তা সেটা ধরে নিয়েছি। এখন আসেন থার্ড ইয়ার নিয়ে একটু কথা বলি। আপনি একটা কাঁঠাল যদি গাছ থেকে পারেন, সেটা যদি অপরিপক্ক হয় তাহলে সেটা পাকলেও সেটা মিষ্টি লাগবে না। তাহলে আপনি থার্ড ইয়ারে পড়া শুরু করে যে চাকরি পাবেন, সেই চাকরির স্বাদ, সেই চাকরি যেমন ভালো লাগবে, আর মাস্টার্স শেষ করে একদম শেষের দিকে আপনি যখন চাকরি পড়া শুরু করবেন, সেটা এক হবে না। সে চাকরি দিয়ে জীবন চলবে, জীবন সুন্দর হবে না, জীবন শুধু চলে যাবে। আপনি মনে করেন লন্ডন যাবেন 6 মাস, 2 বছরের জন্য, তার প্রিপারেশন শুরু করতে হবে 6 মাস আগে, তাই না বলেন? হ্যাঁ, 6 মাস আগে শুরু করতে হবে। আর যদি আপনি অন্য কোনো জেলা থেকে ঢাকা জেলায় যান তাহলে কত কতদিন লাগবে? জাস্ট আগের দিন প্রিপারেশন নিলে হবে। সো যাকে যত দূরে যেতে হবে তাকে তত আগে শুরু করতে হবে। এর মানে হচ্ছে থার্ড ইয়ারে উঠেছেন, এখন আপনার পড়ার সময় হয়েছে, আপনাকে পড়তে হবে। আপনি পড়বেন কি না না পড়বেন এখন বাকি সিদ্ধান্ত আপনার। সবাইকে পড়তে হবে সেটা আমি বলি না। যে উপরে উঠতে চায়, যে ভালো কিছু করতে চায় সে পড়বে, আর যে পড়বে না সে ব্যবসা করবে বা অন্য কিছু করবে, এটা অবশ্যই করতে পারে, এটাও খারাপ কিছু না। আমার শুধু একটাই কথা, আপনার পড়া যেন মাঝামাঝি পর্যায়ে না থাকে। অর্থাৎ খুব ভালো পড়লে পড়লে খুব ভালো পড়বেন, না পড়লে একদম পড়বেন না। মাঝামাঝি পড়লে যেটা হয়, কিছু সরকারি চাকরি আছে খুব ভালো, যেগুলা তারা করতে চায় করতে পারে না, পায় না। আর কিছু খারাপ সরকারি চাকরি আছে যেগুলা তারা পায় কিন্তু তারা করতে চায় না। পরে কিছু প্রাইভেট চাকরিতে ঢুকে, যেই চাকরিগুলা তাকে করোনা ভাইরাসের মতো ক্রাইসিস পিরিয়ডে সাপোর্ট দেয় না। এই সময়টা যে আপনি পেয়েছেন, এই সময়টা বেহিসাবি সময়। এখনকার সময়টা হিসাব নাই, কিন্তু এই সময়টা যথেষ্ট হিসাব করে খরচ করতে হবে, নইলে জীবন এক সময় এই সময়ের হিসাব চাইবে এবং আপনি হিসাব দিতে পারবেন না। এখন আসেন গণিত নিয়ে। গণিতের শিক্ষক হওয়ার চেয়ে গণিতের ছাত্র হওয়া একটু বেশি কঠিন, আমি অ্যাটলিস্ট তাই মনে করি। বই পড়ে সাইকেল চালানো যায় না, একইভাবে অঙ্কে ভালো করতে হলে আপনাকে প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে ঘরে বসে হাতে কলমে করতে হবে। এখন আমি বললাম অঙ্ক করতে হবে, কতটুকু করতে হবে আসেন একটা সিনেমার এক্সাম্পল দিই। একটা সিনেমা 100% যদি শুটিং হয়, তার মাত্র 11% সিনেমাতে দেখানো হয়, 99% শুটিং রেকর্ডিং ফেলে দেওয়া হয়। তার মানে কি? মানে হচ্ছে পারফেকশন। আপনি 100% অঙ্ক করলে মাত্র 11টা অঙ্ক পরীক্ষায় কমন পাবেন, জিনিসটা এরকম। সো অনেক অঙ্ক করলে তাহলে ভালো করতে পারবেন। এখন কিছু মানুষের অভিযোগ হচ্ছে আমরা বাসায় অঙ্ক পারি, পরীক্ষার হলে পারি না। চলেন এটা নিয়ে একটু কথা বলি। ব্যাপারটা হচ্ছে যাদের এই সমস্যা আছে, আমরা পাইলট টেস্টিং করবো। পাইলট টেস্টিং কি জিনিস? এই বর্তমান পরিস্থিতিতে দেখবেন জোন আলাদা করা হয়েছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, এরকম। তো এই জোন গুলাকে বলা হয়েছিল লকডাউন করা হবে, কিন্তু লকডাউন এখনো করা হয়নি। তাহলে কি করা হয়েছে? এখন তারা পাইলট টেস্টিং করছেন একটা এলাকায়। সেই
ফুল লকডাউন দিয়ে দেখছেন আসলেই এলাকাভিত্তিক লকডাউন কাজ করে কিনা। একইভাবে আপনার যখন মনে হবে আপনি বাসায় পারেন কিন্তু পরীক্ষার হলে পারেন না, তাহলে পরীক্ষার হলে একটা অঙ্ক করার জন্য যতটুকু সময় পান ঠিক ততটুকু সময় আপনি তার থেকে কম সময়ে বাসায় বসে অঙ্কটা করার চেষ্টা করবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। তো অনেক কথা বলে ফেললাম, আমি জানি না কত সময় গেছে। তো চলেন এখন আমরা একটু পড়ায় চলে যাই, ইনশাল্লাহ পড়াবো, কোনো ভয় নাই। তো চলেন দেখি আমরা আজকে কি পড়বো। আমরা বলেছিলাম যে পড়া শুরু করার আগে আগে হচ্ছে বাজেটটা দেখে নেব, কেমন, যে বাজেটটা কতটুকু হবে। মানে আমি বলেছিলাম যে বইটা একটু দেখে নেব, বইয়ে কি কি অঙ্ক আছে। আমি শুধু বলতে পারি আপনার বইয়ে যে কটা অঙ্ক আছে, যে কটা চ্যাপ্টার আছে তার থেকে থিওরি নিয়ে একটা অঙ্ক আসবে। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর নাম বলছি, দেখেন। কস্ট, ভলিউম, প্রফিট থেকে অর্থাৎ ব্রেক ইভেন অ্যানালাইসিস থেকে একটা অঙ্ক আসবে। আপনার মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট, এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবে। আর ফ্লেক্সিবল বাজেট অবশ্যই আসে, সেলস বাজেট থেকে আসে, ক্যাশ বাজেট থেকে আসে, ক্যাপিটাল বাজেট থেকে অবশ্যই আসবে। 100% গ্যারান্টি, 99% বলা যায় যে আপনার ভেরিয়েন্স চ্যাপ্টার থেকে, সর্বশেষ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবে। এখন চলেন তাহলে আমরা পড়া শুরু করে দিই। তাহলে আমরা আজকে কি পড়বো, আমরা যা পড়বো তার নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। তাহলে আগে আমরা দেখব বাজেট কি, তারপরে দেখব ফ্লেক্সিবিলিটি কি, তারপরে দেখব ফ্লেক্সিবল বাজেট কি, তারপরে যাই ফ্লেক্সিবল বাজেটের অঙ্কের নিয়ম দেখবো, তারপরে ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করব। আসেন আগে দেখি বাজেট কি। বাজেট হচ্ছে একটা পরিকল্পনা। কেমন পরিকল্পনা? এটা হচ্ছে এমন পরিকল্পনা যেটাকে সংখ্যার আকারে প্রকাশ করা হয়। তাহলে বাজেটের আমরা একটু উদাহরণ দেই। পরিকল্পনা হবে যদি আপনি এ গ্রেড পেতে চান, কিন্তু আপনি পেয়েছেন, কিন্তু আপনি এখন সেটাকে বলছেন না আমি এ গ্রেড না, আমি 4/4 পেতে চাই, তাহলে এটা বাজেট হয়ে যাবে। আমি আমি যে আপনাদের ক্লাসটা নিব, আমি ঠিক করেছি আমি কি কি কথা বলবো, কিন্তু কয়টা কথা বলবো সেটা যদি বলি তাহলে সেটা হবে বাজেট। আমি যদি, আপনারা যদি বলেন আমি জীবনে বড় হতে চাই, সেটা পরিকল্পনা। আমি যদি বলি আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই, বা আমি ফরেন অ্যাফেয়ার্স এর একজন বিসিএস ক্যাডার হতে চাই, যে একজন বললাম, এটার জন্য এটা পরিকল্পনা থেকে বাজেট হয়ে গেল। আমি বললাম আমি মাকে কিছু ড্রেস দেব, কিছু জিনিস দেবো ঈদে, এটার নাম পরিকল্পনা। যদি বলে আমি মাকে 3টা শাড়ি দিব 1,500 টাকা করে, তাহলে এটা হবে বাজেট। আমি যদি বলে সেলস বাড়াতে চাই, তাহলে এটা পরিকল্পনা। আর যদি বলি 30% সেলস বাড়াতে চাই, তাহলে এটা হচ্ছে বাজেট। তাহলে এই হচ্ছে বাজেট কি জিনিস সেটা। এখন আসেন বাজেট কেন গুরুত্বপূর্ণ। আমরা একটা গল্প জানি না, ব্যাঙ বাচ্চাকে দেখাতে চায় যে হাতি, ব্যাঙ বাচ্চাকে দেখাতে যায় যে সে হাতির মতো পেট ফোলাতে পারে, তারপরে পেট ফোলাতে ফোলাতে আর হয় না, পরে আর পেটটা ফোলাতে পারে না। তো কেন পারে না? তার যদি আগে থেকে বাজেট থাকতো, মানে সে যদি আগে থেকে চিন্তা করে রাখতো যে আমি কতটুকু ফুলাতে পারবো, কতটুকু আমি ফুলাবো, তাহলে সে পেট ফুলে মারা যেত না। একজন তার পেনশনের সব টাকা দিয়ে ফ্ল্যাট কিনে এখন চিন্তা করছে এখন কি খাবে, তার যদি বাজেটিং থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখন আসেন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। একজন মনে করেন যে একটা বাসায় কাজ করে, সে এক 1 কেজি কচুর লতি বাঁচতে তার 1.5 ঘন্টা লাগে। তো তার খুব বিরক্ত লাগে, সে জেদ করলো যে না আজকে আমি 25 মিনিটে শেষ করব। অবিশ্বাস্য হলেও সত্যিটা সত্য ঘটনা, সে 30 মিনিটের ভিতরে সেটা শেষ করেছে, অর্থাৎ সে তার 1 ঘন্টা সময় বাঁচিয়েছে। তো আসেন আমরা একটু ফ্লেক্সিবল বাজেট দেখি। এই ছিল বাজেট। তাহলে ফ্লেক্সিবল বাজেট কি, একটা উদাহরণ দেই। একটা প্রশ্ন পড়তে মনে করেন আপনার 1 ঘন্টা লাগে, ঠিক আছে। যদি 5টা প্রশ্ন পড়েন, তাহলে যদি আপনি দক্ষ হয়ে যান আপনার 4 ঘন্টা লাগবে, আর যদি আপনি টায়ার্ড হয়ে যান তাহলে 6 ঘন্টা লাগবে, 5 ঘন্টার জায়গায়। তাহলে এই যে ঘুরিয়ে ফিরে বিভিন্ন পাশে কথা বলা, এটাকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি। আর কিছু মানুষ আছে দেখবেন নিউ মার্কেট যাবে, মনে করেন আপনার বন্ধু, আপনি তাকে বললেন যে চলো নিউ মার্কেট যাই, সে বললো আচ্ছা চলো যাই। আবার আপনি তাকে বললেন থাক আজকে যাব না, ঠিক আছে আজকে যাব না। তার মানে তার নিজের কোনো সিদ্ধান্ত নেই। আপনি তাকে যখন বলছেন হ্যাঁ, যখন বলছেন হ্যাঁ। আবার নিউ মার্কেট গিয়েও যদি আপনি তাকে বলেন যে চলেন এই শাড়িটা কিনি, সে বলবে চলেন কিনি, না থাক এটা কিনবো না, আচ্ছা ঠিক আছে এটা কিনতে হবে, বিকজ এর মানে দে আর ফ্লেক্সিবল পিপল।
তাহলে ফ্লেক্সিবল বাজেটটা এরকম বিভিন্ন লেভেলে জিনিসটা এদিক সেদিক করবে, কেমন? আচ্ছা আসে, আমি চেষ্টা করেছি বোঝানোর, তারপরেও দেখি আমরা বাকিটা কতটুকু বুঝতে পারি। তো এখন আসেন কয়েকটা ছবি দেখি, একটু খেয়াল করেন ছবিগুলা এরকম। দেখেন একটা টার্গেটকে এই বেবিটা দুই ভাগে ভাগ করে ফেলতেছে, যে না এখন টার্গেট দুই রকম হবে। দেখেন একটা পেন্সিল কেমন একটা সোজা পেন্সিলকে রাবারের মতো একদম ইয়ে করে ফেলা যাচ্ছে। দিজ আর এক্সাম্পলস অফ ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? দেখেন এই লোকের টার্গেট দুইটা, একটা হচ্ছে আপেল, নয় হচ্ছে সে বাচ্চাটাকে দিবে। তো হচ্ছে কি বলছে, ইউ হ্যাভ টু হ্যাভ এ ফ্লেক্সিবল টার্গেট, তোমার আপনার ফ্লেক্সিবল টার্গেট থাকতে হবে। দেখেন এই লোকের বডিটাকে মোটামুটি স্প্রিং এর মতো ঘোরানো যাচ্ছে, তার মানে সেও ফ্লেক্সিবল পিপল। এখন আসেন বাজেটটা একটু দেখি। তাহলে বাজেট কি, আমরা আগেই বলেছিলাম বাজেট হচ্ছে পরিকল্পনা, যেটাকে টাকার অঙ্কের আকারে প্রকাশ করা হয়। এখানে একজন বিখ্যাত ব্যক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এখন দেখেন বাজেটটা কোত্থেকে আসছে। বলছে বাজেট এ টুল টু প্ল্যান এন্ড কন্ট্রোল স্কার্স রিসোর্সেস। তারপরে এটা এর থেকে কি হচ্ছে, কোম্পানি অবজেক্টিভ আসতেছে। তারপরে কি আসতেছে, এটার থেকে বাজেট আসছে। অর্থাৎ বাজেটটা আমার কোম্পানি অবজেক্টিভ থেকে আমরা বের করে আনছি। তাই এই হচ্ছে বাজেটের কিছু কথা। এটা ম্যানেজমেন্টের অপারেটিং প্ল্যান শো করে। এই ফর্মালাইজেস ম্যানেজমেন্টস প্ল্যানস টু কোয়ান্টিটেটিভ টার্মস, অর্থাৎ সংখ্যার আকারে প্রকাশ করে, রেজাল্ট অ্যান্টিসিপেট করে, মানুষকে মোটিভেট করে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে তাহলে ফ্লেক্সিবিলিটি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করা যায়। বলা হচ্ছে ফিক্সড আর স্ট্যাটিক বাজেট আর ফ্লেক্সিবল বাজেট। আমরা ফিক্সড বাজেট, ফ্লেক্সিবল বাজেট কি সেটা বলেছি। ফিক্সড বাজেট হচ্ছে যেটা, যে বাজেটকে আমরা চিনি, বাজেট বলতে আমরা যা বুঝি, ঠিক আছে? তাহলে ফিক্সড অর স্ট্যাটিক বাজেট কি? ফিক্সড বাজেট ইজ এ বাজেট হুইচ ইজ ডিজাইন টু রিমেইন আনচেঞ্জ ইরেসপেক্টিভ অফ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি অ্যাটেইনড। মানে লেভেল অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ ধরে নেন আপনি 500 ইউনিট উৎপাদন করবেন, তো 500 ইউনিট নিয়ে আপনি একটা বাজেট তৈরি করলেন সব খরচে, তাহলে এটাই হচ্ছে ফিক্সড বাজেট। তাহলে এই ফিক্সড বাজেটের বৈশিষ্ট্য, তাহলে সুবিধাটা একটু দেখি। বলছে টাইম সেভিং, সহজ, এটা তৈরি করা সহজ, এটা কন্ট্রোল করা সহজ, easy to forecast about production and sales more accurately, খুব accurately production sales বলা হচ্ছে যে সে ফোরকাস্ট করতে পারে। তারপরে বলছে তাহলে ফ্লেক্সিবল বাজেটের সুবিধা। ফিক্সড বাজেটের অসুবিধাগুলো দেখেন, রং অ্যাজাম্পশনের উপরে, পরিবর্তন সম্ভব নয়, inaccurate ডাটা, অর্থাৎ তথ্যটা অ্যাকুরেট থাকে না। আদার ফ্যাক্টরস হ্যাভ গ্রেট ইমপ্যাক্টস অন সেল, অন্যান্য ফ্যাক্টরও তো আছে যেগুলো আপনারা চিন্তা করেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্লেক্সিবল বাজেটটা আসলে কি? দেখেন এই এই আঙ্কেল খুব টেনশনে আছে। স্ট্যাটিক বাজেটস আর প্রিপেয়ার্ড ফর এ সিঙ্গেল প্ল্যান্ড লেভেল অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ ওই যে বলেছিলাম 500 ইউনিটের জন্য এটা উৎপাদিত হয়। পারফরম্যান্স ইভ্যালুয়েশন ইজ ডিফিকাল্ট হোয়েন অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি ডিফার্স, যখন, অর্থাৎ আমার 500 ইউনিটের জন্য আমি বাজেট করেছি, যদি আমার অ্যাকচুয়াল উৎপাদন 500 ইউনিট না হয়, বেশি বা কম হয়, তখন আমার জন্য কম্পেয়ার করা কঠিন হবে। কারণ 500 ইউনিটের যে খরচ আপনার তার চেয়ে বেশি বা কম ইউনিটের সে খরচ হবে না, একটু কম বা বেশি হবে। তাহলে উনি টেনশনে পড়ে গেছে, যে বলছে যে তাহলে কম্পেয়ারিং স্ট্যাটিক বাজেট উইথ অ্যাকচুয়াল বাজেট কস্ট ইজ লাইক কম্পেয়ারিং অ্যাপল এন্ড অরেঞ্জেস, অর্থাৎ আস্তে একটা অ্যাপেলের সাথে আপনি ভাগ 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 করা একটা কমলার তুলনা করছেন। তারপরে বলা হচ্ছে স্ট্যাটিক বাজেট পারফরমেন্স রিপোর্ট, একটু খেয়াল করেন স্ট্যাটিক বাজেটের পারফরমেন্স রিপোর্ট। কেন আমি স্ট্যাটিক বাজেট থেকে ফ্লেক্সিবল বাজেটে যাব, এটা থেকে আমরা এটা দেখছি। দেখেন স্ট্যাটিক বাজেট বলছে 10,000 ইউনিটের জন্য এই হচ্ছে তার খরচ। এখন অ্যাকচুয়াল রেজাল্টে দেখা গেল 8,000 ইউনিট উৎপাদিত হয়েছে। তাহলে 2,000 ইউনিট আনফেভারেবল ভেরিয়েন্সেস, চিজ কোম্পানি ওয়াজ আনএবল টু অ্যাচিভ দ্য বাজেটেড লেভেল অ্যাক্টিভিটি। বলছে না, তাহলে সে তো তার লেভেল অফ অ্যাক্টিভিটি রিচ করে নাই। এখন দেখেন বাস্তবে দেখা যাচ্ছে সব খরচ ফেভারেবল, শুধু মানে এটা পারফরমেন্স রিপোর্ট আর কি, ওই যে ভ্যারিয়েন্স এর অঙ্কে যে ফেভারেবল আনফেভারেবল লিখি সেটা আর কি। তো এখন দেখেন যে ভ্যারিয়েন্সে বলা হচ্ছে শুধু ইউনিটটা আনফেভারেবল আর সব ফেভারেবল। কথা হচ্ছে এগুলো তো ফেভারেবল হবে, কম ইউনিটের খরচ তো কমই হবে। এখন তাহলে ফেভারেবল মানে হচ্ছে সিন্স অ্যাকচুয়াল কস্ট আর লেস দেন বাজেটেড কস্ট। ফেভারেবল মানে হচ্ছে যেহেতু যে কস্ট বলেছিলাম সেটা থেকে সেটা কম। সিন্স কস্ট ভেরিয়েন্সেস আর ফেভারেবল
হ্যাভ উই ডান এ গুড জব কন্ট্রোলিং দ্য কস্ট? বলতেছে তাহলে কি আমরা ভালো কাজ করেছি? I don't think I can answer this question using a static budget. আমি বলছে static budget use করে আমার মনে হচ্ছে আমি প্রশ্নের উত্তরটা দিতে পারবো। I don't know that. I know that actual activity is below the budgeted activity which is unfavorable. Actual activity তো কম, but shouldn't the variable cost be lower if actual activity is below budgeted activity? তাহলে বলা হচ্ছে স্ট্যাটিক বাজেট পারফরমেন্স রিপোর্ট। তাহলে তাহলে রিলেভেন্ট কোশ্চেন হচ্ছে উনি বলছে যে এই যে আমি ফেভারেবল জিনিসগুলা পেলাম সেটা কতটুকু কম ইউনিট উৎপাদন করার জন্য, কতটুকু আমার কস্ট কমানোর জন্য। টু অ্যান্সার দ্য কোশ্চেন, খেয়াল করেন বলছে এই প্রশ্নের উত্তর দিতে আমাদের উই মাস্ট ফ্লেক্স দ্য বাজেট টু দ্য অ্যাকচুয়াল লেভেল অ্যাক্টিভিটি। এখন দেখেন এই ব্যক্তিটা তাকে দেখায় দিচ্ছে, ইফ ইউ ক্যান টেল মি হোয়াট ইউর অ্যাক্টিভিটি ওয়াজ ফর দ্য পিরিয়ড, আই উইল টেল ইউ হোয়াট ইউর কস্ট এন্ড রিভিনিউ শুড হ্যাভ বিন। আপনার কস্ট এবং রিভিনিউ কেমন হবে। ফ্লেক্সিবল বাজেট প্রিপেয়ার করতে গেলে তাহলে কি করতে হয়, টোটাল ভেরিয়েবল কস্ট চেঞ্জ ইন ডিরেক্ট প্রপোর্শন টু দ্য চেঞ্জ ইন অ্যাক্টিভিটি। টোটাল ভেরিয়েবল কস্ট উৎপাদন কম বেশি হওয়ার সাথে সাথে বাড়বে, আর ফিক্সড কস্টটা ফিক্স থাকবে। স্ট্যাটিক বাজেট কি আমরা আগেও দেখেছি। ফ্লেক্সিবল বাজেট ইজ ডেভেলপড ইউজিং, আমি এখানে একটা কথা বলে রাখি, সেম জিনিসের জন্য আমি একাধিক স্লাইড ব্যবহার করেছি। সেটা কেন, দেখা গেছে যে কিছু স্লাইড এটাতে আছে, কিছু মানে আপনারা যেটা করবেন, আমি একটাই বলবো, সবগুলো বললে সময় নষ্ট হবে। আপনারা যেটা করবেন সবগুলা মিলিয়ে আপনি আপনার মতো করে একটু গুছিয়ে পড়বেন। আর ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক আপনার সাধারণত শুধু অঙ্ক আসে, তারপরে একটা থিওরি আসতে পারে। আমি চেষ্টা করেছি যেরকম থিওরি আসে সবগুলো এখানে ইনক্লুড করার। কেমন? A flexible budget is developed using budgeted revenues or cost amounts based on level of output actually achieved in the budgeted period. তাহলে একটা ফ্লেক্সিবল বাজেটের স্পেশাল ডেফিনেশন দেওয়া হলো। এখন ফ্লেক্সিবল বাজেটের অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে। এই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স, প্রিপেয়ার্ড ইন অ্যাডভান্স, প্রিপেয়ার্ড ইন ভেরিয়াস লেভেল অফ অ্যাক্টিভিটি, ইটস নেচার ইজ ডাইনামিক। তারপরে দেখেন ক্যাপাসিটি এন্ড ভলিউম, অর্থাৎ ক্যাপাসিটি এবং ভলিউমের সাথে ফ্লেক্সিবল বাজেটের সম্পর্ক। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনার অঙ্ক যখন করবেন তখন এটা আপনার প্রয়োজন হবে। বলা হচ্ছে ফ্লেক্সিবল বাজেটে আপনি যখন অঙ্ক করবেন দুভাবে করতে পারেন, একটা হচ্ছে আউটপুট ভার্সেস ইনপুট। ইনপুট অ্যামাউন্ট দিয়ে করতে পারেন, অথবা আউটপুট ইনপুট অথবা আউটপুট আপনি ইউনিট হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা দিয়ে আপনি ফিক্সড ভেরিয়েবল কস্ট বের করবেন। তাহলে ফ্লেক্সিবল বাজেট ইনপুট অনুযায়ী কি হবে, মেশিন আওয়ার্স,